নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। গত ২৯শে ডিসেম্বর আমি, মা, পিসি, দাদা এবং বৌদি মিলে চলে গিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। তাই বাগডোগরা এয়ারপোর্টে নেমে আমরা শিলিগুড়িতে এক রাত্রি হল্ট করেছিলাম এবং যে হোটেলটায় আমরা ছিলাম তার নাম ছিল মারিনাস। এই হোটেলটা ভীষণ সুন্দর ছিল। এটি বাগডোগরা এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূরে নয়। এবার পরের দিন আমরা রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। দাদা আগে থেকেই গাড়ি বুক করে রেখে দিয়েছিল আর ড্রাইভার দাদা সময় মতোই চলে এসেছিলেন। আর যে ড্রাইভার দাদা আমাদেরকে আনতে এসেছিলেন তিনিই আমাদের গ্যাংটকটা ভালো করে ঘোরাবেন। যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আপনারা যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব বেশ অনেকটা। তাই যাওয়ার সময় দাদা কিছু খাবার কিনে নিয়েছিল যাতে গাড়িতে যেতে যেতে খিদে পেলে কিছু খাওয়া যায়। কারণ পাহাড়ি রাস্তা দিয়ে যাব তো কখন কোথায় কি হোটেল বা রেস্টুরেন্ট পাবো তা তো জানি না। তাই আগে থেকে কিছু মজুত করে রাখা ভালো। ওই যে ওপরে সাইনবোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গ্যাংটক এখান থেকে প্রায় ১২০ কিলোমিটার। চলো তাহলে যেতে যেতে দেখানো যাক। আমরা প্রায় পাহাড়ি রাস্তায় চলে এসেছি। ৯ বছর পর আমার পাহাড়ে আসা। এর আগেও যদিও পাহাড়ে গেছি, তবে সেটা সাউথ ইন্ডিয়ায়। নর্থ ইন্ডিয়ায় এটা আমার জন্য প্রথম বছর। দুদিকে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে যাচ্ছি। উফ, কি দারুণ লাগছে আমার। পাহাড়ি রাস্তার মাহাত্ম্য হলো সামনের টার্নগুলো। সামনের সিটে বসলে টার্নগুলো দেখলে সমস্যা হয়, তবে আমার কিন্তু সামনের সিটে বসে বেশ দারুণ লাগছিল। আর একটা ব্যাপার হলো আমাদের এই গোটা জার্নিতে সঙ্গ দিয়েছে পাশেরই তিস্তা নদী। এখন অবশ্য দুদিকে গাছের সারির জন্য তিস্তা নদীর ভালো ভিডিও করে উঠতে পারিনি, তবে সামনে যেতে যেতে নিশ্চয়ই ভালো ভিডিও পেলে আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন মা আর বৌদি বাইরের প্রাকৃতিক দৃশ্য বেশ উপভোগ করতে করতে যাচ্ছে, আর দাদাকে এদিকে দেখুন অলমোস্ট ঘুমিয়েই পড়েছে। আর পিসিকে সামনের সিট থেকে সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমি অবশ্য এখানে বসে ব্যাপারটা বেশ এনজয় করছি। ওই দেখুন, বলতে না বলতেই তিস্তা নদীর সুন্দর ভিউ পেয়ে গিয়েছি। উফ, দুদিকে হিল রেঞ্জেস আর মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। কি অপূর্ব সুন্দর দৃশ্য। আমাদের দেশেই যে মন ভোলানো জায়গা আছে, অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনই পড়ে না। তারপর আরও অনেকটা পথ যাওয়ার পরে আমাদের ড্রাইভার দাদা একটি জায়গায় হল্ট করলেন। জায়গাটা দেখে মনে হচ্ছিল যারা এইরকম লং জার্নি করে তারা এইখানে এসেই অনেকে হল্ট করেন। তারপর সেখান থেকে কিছু খেয়ে আবার রওনা দেয়। আমি আবার এইসব খাওয়ার থেকে 10 হাত দূরে থাকি, তাই আমি এই সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করে বেড়াচ্ছিলাম। তাহলে আর কি, তোমরাও আমার সাথে জায়গাটা এক্সপ্লোর করে নাও। ব্রেক শেষ, চলো আবার এগোনো যাক। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন তিস্তা নদীতে অনেকে রাফটিং করে, তাই আমাদেরকেও নামার জন্য। কিন্তু তখনও এতটাই রাস্তা বাকি ছিল যে আমরা আর কেউ নামার জন্য উদ্বেগ হইনি, তাই গাড়িতে বসেই এগিয়ে চলেছি। ওরে বাবা, এখান থেকে রাস্তাটা একবার দেখুন, পুরো যেন মনে হচ্ছে না সাপের মতো বেয়ে চলেছে। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথ, প্রকৃতির সাথে মানুষের কাজের কি সুন্দর মেলবন্ধন, তাই না? অবশেষে আমরা এবার বেঙ্গল ছেড়ে সিকিমের রাস্তায় ঢুকে পড়লাম। নতুন স্টেট আর নতুন এক্সপেরিয়েন্স হয়ে যাক আমার জীবনে। সিকিমের রাস্তায় বাড়িগুলো দেখেছেন কীরকম স্লপিং রুফস? এগুলো সাধারণত হিলি রিজিয়ন্সেই হয়ে থাকে, যাতে বৃষ্টি বা বরফ পড়লে জল না জমে। তারপর ড্রাইভার দাদা আমাদের দাঁড় করালেন একটি ক্যাফেতে লাঞ্চের জন্য। সেই ক্যাফেটার নাম ছিল দ্য গেটওয়ে ক্যাফে। আগে থেকেই বলে রাখি, এই ক্যাফেতে চাইনিজ আইটেমসগুলো বেস্ট ছিল, তাই আমরা রেটিংস দেখে চাইনিজই অর্ডার করেছিলাম।
বাইরেতে দুটো কুকুর ছিল, এরা হলো পাহাড়ি এলাকার স্ট্রিট ডগ। এদের চেহারা দেখো, আমাদের এখানকার পেট ডগগুলোরও এইরকম চেহারা হয়। ওদিকে দাদার বৌদি মোনাস্ট্রিতে যাওয়ার এন্ট্রি ফি দিচ্ছে। পরে জানতে পারলাম ওটা এন্ট্রি ফি দিচ্ছে না, সিকিউরিটি চেক ছিল। কারণ আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো রুমটেক মনাস্ট্রি। এখানে গৌতম বুদ্ধের সোনার মূর্তি আছে, তাই নাকি সিকিউরিটিও বেশ করা। এন্ট্রি ফি দিয়ে আমরা মনাস্ট্রির ভেতরে চলে এসেছি। তবে আগেই বলে দিই, এখানে গৌতম বুদ্ধের যে সোনার মূর্তিটা আছে তার কিন্তু ভিডিও করা যাবে না, কারণ ভিডিওগ্রাফি ইজ প্রহিবিটেড। তাই আমি শুধু বাইরের ভিডিওটাই করতে পেরেছি। মনাস্ট্রি বলে এই জায়গাটাও ভীষণ পিসফুল ছিল। চলুন এবার ওই ওপরটাতে যাওয়া যাক, সেখানে গিয়ে কীরকম ভিউ পাই সেটাই দেখি। পাহাড়ের গা বেয়ে তৈরি হওয়া মনাস্ট্রি, যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড়। কিন্তু সেদিনকে ওয়েদারটা মেঘলা ছিল বলে পিছনের পাহাড়টা অতটাও ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। রুমটেক মনাস্ট্রি দেখে এবার আমরা রওনা হব বানঝাঁকড়ি ফলসের উদ্দেশ্যে। রুমটেক মনাস্ট্রি দেখে এবার আমাদের বানঝাঁকড়ি ফলস দেখার পালা। দূরে ওই যে আলোটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো বানঝাঁকড়ি ফলসে ঢোকার গেট। তবে আরও একটা জিনিস বলে রাখি, এই বানঝাঁকড়ি ফলসের এন্ট্রি ফি হলো 100 টাকা পার হেড। তাহলে বুঝতে পারছো কতটা এক্সপেন্সিভ এই ফলস। যাই হোক, এসেছি যখন তখন একটু খরচা করে না হয় ঘুরেই নেওয়া যাক। তারপর ড্রাইভার দাদা গাড়ি পার্ক করলে আমরা গাড়ি থেকে নেমে এবার বানঝাঁকড়ি ফলস দেখতে উঠে পড়লাম। উফ, কতদিন পর আবার ঝর্ণার সেই আওয়াজ শুনতে পাচ্ছি। ঝর্ণার শুরুটা দেখতে পাচ্ছ, সেই কত উপর থেকে শুরু হয়ে নিচে এসে পড়ছে। এবার আরেকটু ওপরের দিকে আমরা চলে এসেছি, যেখানে ঝর্ণার সামনে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছিল। এটা একটা ফটোশ্যুট করার স্পটই বলতে পারেন। এখানে আবার ঝর্ণার নামটাও খুব সুন্দর করে লেখা আছে, বানঝাঁকড়ি ফলস। এবং এর সাথেও এখানে জিপলাইন আর আরও অন্য রকমের ব্যালেন্সের খেলাও রয়েছে। মা অবশ্য আমাকে বলছিল যেতে ওখানে, কিন্তু আমি আর এত সাহস করে উঠতে পারিনি। পিছনে লোকগুলোকে দেখতে পাচ্ছ, ওরা সোজা ওখান থেকে উপরে গিয়ে একটা ছোট জায়গা আছে, সেখান থেকে ঢুকে ওরা জিপলাইনের যে স্টার্টিং পয়েন্ট সেখানে গিয়ে পৌঁছবে। এতটা উপর থেকে জায়গাটা একবার দেখুন কেমন লাগছে, কি দারুণ না। আবার যেহেতু সন্ধে নেমে পড়েছে বলে আলোটাও জ্বেলে দিয়েছে, তাই রেলিংয়ের সাথে জড়ানো আলো আরও জায়গাটাকে যেন সুন্দর করে তুলেছে। বানঝাঁকড়ি ফলস দেখা তো হলো, এবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। কারণ সেই সকালবেলা 8টার সময় আমরা বেরিয়েছি, সন্ধে নেমে গেল, এখনও হোটেলে গিয়ে পৌঁছলাম না। এবার তো একটু ফ্রেশ হওয়া দরকার। সন্ধে নেমে গেছে, পাহাড়ি রাস্তাগুলো অন্ধকার হয়ে গেছে, কিছুই আর দেখা যাবে না রাস্তায়। একেবারে হোটেলে গিয়ে দেখা করব আমরা। এরপর গ্যাংটক এবং হোটেলের ভিডিওটা আসবে পরের ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।